হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিডিএ। দেখো আমরা শুরু করেছিলাম এবিটি এর টেস্ট পেপারের যে এমসিকিউ সলভ, ঠিক আছে। তো আগের ক্লাসে তোমাদের দুটো পেজ হয়েছিল, এসসি 37, 58 এরকম কিছু। আজকে আমরা তারপরে আরও 3টে পেজ করার চেষ্টা করব, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে তোমাদের এই পেজ দিয়ে স্টার্ট করি, কেমিস্ট্রি এসসি 85। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেনটাই দেখো সলিড স্টেট থেকে দিয়েছে তোমাদের ক্লাস 12 ফার্স্ট চ্যাপ্টার একদম। নিচের কোনটি ঘনকাকার ঘন সন্নিবেশ সিসিপি স্ট্যাকিং প্যাটার্নে হবে, ঠিক আছে। সিসিপি স্ট্যাকিং প্যাটার্নে কি হয়, কোঅর্ডিনেশন নাম্বার 12 হয়, ঠিক আছে। এই প্যাটার্নের ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার বা সবর্গাঙ্ক সংখ্যা 12 হয়, আর প্যাটার্নটা হবে কি এ বি সি এইভাবে, ঠিক আছে। আর যদি হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং হয়, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, এটার ক্ষেত্রেও কোঅর্ডিনেশন নাম্বার 12 হয়, ঠিক আছে। আর প্যাটার্নটা কি হয়, এখানে প্যাটার্নটা হয় এ বি এরকমভাবে চলতে থাকবে, ঠিক আছে। এই প্যাটার্নে চলতে থাকবে। তো কোশ্চেন যেমন এটাও এসছে সেরকমভাবে এই সিপিটাও আসতে পারে। আর অবশ্যই সিসিপির কোঅর্ডিনেশন নাম্বার এবং এই সিপির কোঅর্ডিনেশন নাম্বারটাও জেনে রাখবে, এটাও কোশ্চেন হতে পারে, ঠিক আছে। নেক্সট সেকেন্ড কোশ্চেন, লেড সঞ্চয় কোষ থেকে দিয়েছে তড়িৎ রসায়ন। এখানে বলছে PbSO4 কোথায় বিজারিত হয়, জারিত হয়, এরকমভাবে অপশন দিয়েছে। আমরা জানি কি PbSO4 ক্যাথোডে বিজারিত হয়, ঠিক আছে। PbSO4 ক্যাথোডে এইভাবে বিজারিত হয়ে, PbSO4 মানে Pb2+ আয়ন, এখান থেকে দুটো ইলেকট্রন গ্রহণ করে Pb সলিড হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি বিজারণ বিক্রিয়া এসব সেলগুলোতে কোথায় হয়, অ্যাকচুয়ালি ক্যাথোডে হয়, যে কোনো জায়গাতেই, ঠিক আছে। তো ক্যাথোডে বিজারণটা সংঘটিত হবে, এটা হচ্ছে রিয়াকশানটা। তাহলে অ্যান্সার কী হচ্ছে, কোথায় দেখো ক্যাথোডে বিজারিত হয় PbSO4, ঠিক আছে। নেক্সট হচ্ছে, নিচের কোন সলটি দ্রাবক বিনিময় পদ্ধতি দ্বারা উৎপন্ন হয়। এটা হচ্ছে একটা কোলয়েড প্রস্তুতি যেসব ছিল না, বিভিন্ন ধরনের কোলয়েড প্রস্তুতি, ওখানটায় তুমি পাবে, দেখবে ছিল বিনিময় পদ্ধতি, তারপরে তোমার রেডি আর্ক পদ্ধতি, এরকম ছিল, ঠিক আছে। বিনিময় পদ্ধতি বলতে কি, যেমন এখানের কোন অপশানটা হবে বিনিময় পদ্ধতির মাধ্যমে হয়, এটা সালফাসল অ্যান্সার হবে। সালফাসল কি হয়, সালফাসল তোমার যখন তুমি অ্যালকোহলে দেবে, ঠিক আছে, অ্যালকোহলে কিন্তু খুব ভালো দ্রাব্য এবং প্রকৃত দ্রবণ তৈরি করবে অ্যালকোহলের মধ্যে। কিন্তু ওই তোমার সালফার সলটাকে তুমি যখন জলে দিয়ে দেবে, তখন দেখবে জলের মধ্যে অত ভালোভাবে দ্রবীভূত হচ্ছে না, অত ছোট কণা দেখা যাচ্ছে না। অর্থাৎ তখন কী হবে, একটু বড় কণা হিসেবে থাকবে এবং তখন কি কোলয়েডাল সলিউশন হিসাবে কাজ করবে, ঠিক আছে। তাহলে বা সল, তার মানে সল হিসেবে কাজ করবে। তো সালফার সল এটার অ্যান্সার হবে, বিনিময় পদ্ধতির মাধ্যমে হয়। এখানটা তুমি বলতে পারো সালফার সল, সালফার হচ্ছে তোমার অ্যালকোহলে যেমন অদ্রাব্য, অ্যালকোহলে দ্রাব্য হবে, কিন্তু আর যেহেতু অ্যালকোহলে দ্রাব্য, তাই কি হবে না, প্রকৃত দ্রবণ তৈরি করে, প্রকৃত দ্রবণ তৈরি করে। আর ওই সালফারই তোমার, সালফার যদি জলে রাখা হয়, জলে কি হয়, অদ্রাব্য হয়, সেই অবস্থায় এইভাবে দ্রাবকটার বিনিময় হচ্ছে না, একবার সালফার অ্যালকোহল থেকে সালফারটাকে জলে নিয়ে চলে আসা হচ্ছে, ঠিক আছে, বিনিময় করা হচ্ছে দ্রাবকটা। সালফার জলে যেহেতু অদ্রাব্য, তাই তখন কি হবে, কোলএডিও সলিউশন তৈরি করবে, কোলএডিও দ্রবণ বা বলতে পারো এখানে সল তৈরি হবে, দিয়ে তুমি সালফার সলটা পাবে। তো সালফার সল এইভাবে দ্রাবক বিনিময় পদ্ধতিতে পাওয়া যায়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ব্লিচিং পাউডারে যে অক্সি অ্যাসিডের লবণ উপস্থিত, সেই অক্সি অ্যাসিডের নিরোধকটি, নিরোধক বলতে কি অ্যানহাইড্রাইড আর কি। অ্যানহাইড্রাইড কি, এটা স্পেলিংটা মিস্টেক ছিল, অ্যানহাইড্রাইডটা কি। তাহলে আমরা ব্লিচিং পাউডারের সংকেতটা জানি কি হয়, ব্লিচিং পাউডারের সংকেত ব্লিচিং পাউডারের সংকেত কি হয়, CaOCl, ঠিক আছে। তো এখানে দেখো OCl মাইনাস আয়ন আছে না, OClটা কি করে, HOCl বলেছে যে অক্সি অ্যাসিড লবণ উপস্থিত, তাহলে অক্সি অ্যাসিডটা কি, অক্সি অ্যাসিডটা হচ্ছে এটার যদি ব্লিচিং পাউডার অক্সি অ্যাসিড বলে, তাহলে কি হবে, HOCl। এটার থেকে কি বলছে, নিরোধকটা কি হবে, নিরোধক মানে কি, জল বেরিয়ে যাওয়া। তাহলে এটা থেকে HOClটাকে আমি এইভাবে যদি লিখি, একটু বোঝানোর জন্য যদি মাইনাস করে এরকমভাবে লেখার চেষ্টা করি, লেখা যাবে তো, জলটা বেরিয়ে যাচ্ছে। জল যদি বেরিয়ে যায় তাহলে কী পড়ে থাকছে না, এখান থেকে দুটো হাইড্রোজেন, ঠিক আছে, এখান থেকে H2O-কে বাদ দিয়ে দিচ্ছি, যে মাইনাস H2O করেছি, তাহলে দুটো হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে আর একটা অক্সিজেন বেরিয়ে যাচ্ছে। তাহলে পড়ে কি থাকবে বলো তো, এখান থেকে কী পড়ে থাকবে, Cl2O পড়ে থাকবে। যদি এই পদার্থটাকে জল বের করে দিই পদার্থ থেকে, তা নিরোধন হচ্ছে, নিরোধনের মাধ্যমে দেখো দুটো H2O বের করবো, নাকি দুটো হাইড্রোজেন বেরিয়ে যাবে, একটা অক্সিজেন বেরিয়ে যাওয়া, তাহলে একটা অক্সিজেন পড়ে থাকবে, দুটো ক্লোরিন পড়ে থাকবে, অর্থাৎ Cl2O হবে।
এটা হবে অ্যান্সার, ব্লিচিং পাউডারের যে অক্সি অ্যাসিডের লবণ উপস্থিত, অ্যান্সার হয়ে যাবে। ওকে, আচ্ছা নেক্সট, নিচের কোনটি শুধুমাত্র +3 জারণ স্তর প্রদর্শন করে? এরা সবাই মোটামুটি তুমি দেখছো অ্যাক্টিনাইড। তো অ্যাক্টিনাইডের মধ্যে শুধুমাত্র মনে রাখবে অ্যাক্টিনিয়াম সিরিজে মানে অ্যাক্টিনাইডগুলোর মধ্যে আর কি অ্যাক্টিনিয়াম আর তোমার অ্যাক্টিনিয়ামকে যদিও অ্যাক্টিনাইডের মধ্যে বলা যায় না, অ্যাক্টিনিয়াম পরের মৌল থেকে শুরু করা হয়, তুমি বলতে পারছি এ ব্লক মৌল, ঠিক আছে। তো এ ব্লক মৌলের সব থেকে শেষ আর কি 7th পিরিয়ডের মেম্বারদের মধ্যে +3 জারণ স্তর দেখায় অ্যাক্টিনিয়াম আর লরেন্সিয়াম, ঠিক আছে। শুধুমাত্র +3 জারণ অবস্থা দেখাই কে না, অ্যাক্টিনিয়াম দেখাবে এবং লরেন্সিয়াম দেখায়। লরেন্সিয়াম 103 নম্বর সব থেকে লাস্ট এলিমেন্ট তোমার এ ব্লক মূলদের মধ্যে যদি বলো, ঠিক আছে। তাহলে লরেন্সিয়াম আর হচ্ছে তোমার অ্যাক্টিনিয়াম। তাহলে এখানে তো অ্যাক্টিনিয়াম অপশানে আছে, লরেন্সিয়াম তো অ্যান্সারে নেই, অপশানে নেই, তাহলে ওটাই অ্যান্সার হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি হোমোলেপটিক? হোমোলেপটিক কমপ্লেক্স কাদেরকে বলে? যেখানে লিগ্যান্ডগুলো একই, সব লিগ্যান্ডগুলো একই থাকে, ঠিক আছে, সেগুলোগুলো হোমোলেপটিক কমপ্লেক্স। আর হেটেরোলেপটিক কমপ্লেক্স কোনগুলোকে বলবো? যেখানে তোমার লিগ্যান্ড বিভিন্ন ধরনের থাকে। যেমন এখানেই দেখো, এখানে এই অপশানটা দেখতে পাচ্ছ, এখানে ক্রোমিয়াম তো তোমার কেন্দ্রীয় সেন্ট্রাল মেটাল, এখানে লিগ্যান্ড কোনগুলো না, এগুলো NH3 আর CO3, ঠিক আছে। দেখুন দেখতেই পাচ্ছ কি অ্যামোনিয়া আছে আর কার্বনিল লিগ্যান্ড আছে, দুটো ভিন্ন প্রকৃতির লিগ্যান্ড আছে, তাই এটা একটা হেটেরোলেপটিক কমপ্লেক্স, এটা একটা হেটেরোলেপটিক কমপ্লেক্স হবে, ঠিক আছে। আর হোমোলেপটিক কোনটা? তাহলে একমাত্র অপশন সি। তবে এখানে শুধু একই প্রকার লিগ্যান্ড আছে CN, এছাড়া অন্য কিছু আছে? এই কোঅর্ডিনেশন এন্টিটিটার ভেতরে শুধুমাত্র একই টাইপের লিগ্যান্ড আছে, সায়ানাইড, তাই অপশন সিটা কারেক্ট অ্যান্সার। এখানে NH3 NO2 ডিফারেন্ট টাইপের লিগ্যান্ড আছে, তো ওটা হবে হেটেরোলেপটিক অ্যাজ ওয়েল অ্যাজ অপশন 1, ঠিক আছে। Cl এবং C2H4 আছে, এটা হবে হেটেরোলেপটিক কমপ্লেক্স, ঠিক আছে। নেক্সট দেখা যাক, নিচের কোনটি আগুন নেভাতে পারে তাই পাইরিন বলে? আগুন নেভাতে পারে কোনটা? এদের মধ্যে CCl4 কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইড কী করে না, কোনো জায়গায় আগুন লেগে মানে তোমার লেগে যায়, ধরে যায়, তখন তুমি কী করবে, সঙ্গে সঙ্গে দেখবে অক্সিজেন যাতে সাপ্লাইটা বন্ধ করে সেরকম ব্যবস্থা করো। কিছু না থাকলে তুমি কী করবে না, কোনো একটা বস্তা, কোনো রকম চটের, তোমার ধরো বিভিন্ন ধরনের আলুর যে চটের বস্তা পাওয়া যেত, এখনও পাওয়া যায়, সেগুলো নিয়ে তুমি কি ঢাকা দেওয়ার চেষ্টা করো, যাতে কি অক্সিজেন সাপ্লাইটা বন্ধ হয়ে যায়, তাহলে তোমার কী হয়ে যাবে, আগুনটা নেমে যাবে। তো এখানে কী করে CCl4 একটা আচ্ছাদন তৈরি করে, এরকম এমন একটা আচ্ছাদন তৈরি করে যে বায়ুর অক্সিজেন আর কিন্তু ওর মধ্যে ঢুকতে পারে না, ঠিক আছে। তাহলে আগুনটা সহজে নিমতে সাহায্য করবে, ঠিক আছে। তো পাইরিন তাহলে কাকে বলে? CCl4-কে মনে রাখবে, ঠিক আছে। এটা তোমার ইয়েতেই পেয়ে যাবে, হ্যালোজেন, হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন চ্যাপ্টারটা ওখানেই পাবে, ঠিক আছে। আচ্ছা, নিচের কোনটির সঙ্গে Br2H2ওর বিক্রিয়ায় 2,4,6 টাইপ ব্রোমোফেনল তৈরি হয়? 2,4,6 টাইপ ব্রোমোফেনল, টাইপ ব্রোমোফেনল কোনটা? এটা হচ্ছে 2,4,6 ট্রাইব্রোমোফেনল। এটা পাওয়া যায় কি প্রত্যেকের থেকে বলতে কি, এখানে যে অপশানগুলোতে SO3H আছে, COOH আছে, COOH আছে, এরা সহজে এখান থেকে চলে যেতে পারে। Br2H2ওর রিয়েকশানে একটু হিট করলে অ্যাসিডিক সলিউশনে তোমার এই COOH SO3 চলে যাবে, দিয়ে এই পদার্থটা এগুলো থেকে তুমি পেতে পারবে, ঠিক আছে। এদের থেকে পাবে তুমি, এটার থেকেও পাবে। কিন্তু এখানে দেখো প্রথম কথা তো কোনো ফেনল হতে গেলে কি হয়, ফেনল হতে তো আগে বেঞ্জিন ফিনাইল রিংটা যায়, ফিনাইলের রিংই নেই এখানে, এটার কী করে হবে অপশন, ঠিক আছে, এটাই অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। আর যদিও আমার যতদূর মনে হচ্ছে কোশ্চেনটা এখানে একটা রিং ছিল অলরেডি, কোনোভাবে প্রিন্টিং মিস্টেক দেওয়া হয়নি, আর যদি তাও হতো, যদি এখানে একটা এরকম রিং দেওয়াও থাকতো তবু হবে না অ্যান্সার, কারণ CH3-কে কোনোভাবে এইভাবে তুমি অমিট করতে পারবে না, ওটাকে তুলে দিতে পারবে না Br2H2 দিয়ে, ঠিক আছে। তার জন্য এটা থেকে করা যাবে না, ওকে। আচ্ছা নেক্সট, নিচের কোনটি ক্যানিজারো বিক্রিয়ায় সাড়া দেয় না? ক্যানিজারো বিক্রিয়ায় কারা সাড়া দেয় আগে জানি, যাদের মধ্যে আলফা হাইড্রোজেন অনুপস্থিত তারা ক্যানিজারো বিক্রিয়ায় সাড়া দেয়, ঠিক আছে। এখানে আমি লিখে দিচ্ছি যে অ্যালডিহাইডগুলির আলফা হাইড্রোজেন অ্যাবসেন্ট থাকে তারা ক্যানিজারো
রিয়েকশনে সাড়া দেয়। ঠিক আছে, তো ক্যান্নিজারো রিয়েকশনে দু একটা উদাহরণ দেখে নেবো। একটা হচ্ছে সিম্পল ক্যান্নিজারো, দেখতে পারো সিম্পল ক্যান্নিজারো কি, যেমন ধরো HCHO, এটা একটা সিম্পল ক্যান্নিজারো রিয়েকশন। এখানে তুমি যদি 50% NaOH দাও বা 50% KOH দাও, তখন দেখবে যে দুটোই যেহেতু ফর্মালডিহাইড নিয়ে হচ্ছে, আলফা হাইড্রোজেন অনুপস্থিত কীভাবে বুঝবো? এই CHO গ্রুপটার ঠিক পাশে কার্বনে কোনো আলফা হাইড্রোজেন আছে কিনা। তো এই কার্বনের পাশে তো কোনো কার্বনই নেই, তাহলে আলফা হাইড্রোজেন নেই, তার মানে নিশ্চয়ই তাহলে এটা ক্যান্নিজারো বিক্রিয়া দেখাবে। তো যে কোনো একটা ফর্মালডিহাইড, দুটোই তো ফর্মালডিহাইড, যখন একটা ফর্মালডিহাইড কী হয়ে যাবে, জারিত হয়ে HCOOH এর জায়গায় HCOONA হয়ে যাবে, অ্যাসিডে পরিণত হবে, অ্যাসিডের মানে একটা লবণ হয়ে যাবে, কারণ সোডিয়াম আছে তাই HCOONA হয়ে যাবে। আর আরেকটা ফর্মালডিহাইড কী হয়ে যাবে না, অ্যালকোহলে পরিণত হয়। ঠিক আছে, এখানে দেখো দেখতে পাচ্ছি একটা কার্বন আছে, এক কার্বনযুক্ত অ্যালডিহাইড, তাই এক কার্বনযুক্ত অ্যালকোহলে পরিণত হয়ে যাবে। এক কার্বনযুক্ত অ্যালকোহল কোনটা? মিথানল। ঠিক আছে, তো তাহলে এখানে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সিম্পল ক্যান্নিজারো, আর একটা মিক্সড ক্যান্নিজারো, এরকম তো দেখতেই পাবে মিক্সড ক্যান্নিজারো। মিক্সড ক্যান্নিজারও যেমন ধরো, একটু এক্সট্রা করে বলেই রাখছি, যদিও অ্যান্সারটা যদি করে দিই খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো অসুবিধা তো নেই, কিন্তু তবুও একবার তোমাদের রিভাইজ হয়ে যাবে, কী ধরনের কোশ্চেন আসে সেটাও তুমি বুঝতে পারবে, যদি এই ধরনের কোশ্চেন কিছু আছে সেটাও বুঝতে পারবে, রিভাইজ হয়ে যাবে। সেটার জন্য আরেকবার আমি এখানে দুটো রিয়েকশনের মাধ্যমে বলে দিচ্ছি কী কী টাইপের ক্যান্নিজারও হয়। এটা একটা ফর্মালডিহাইড, আর একটা হয়তো এই একটা ধরো অ্যালডিহাইড আছে। ঠিক আছে, এখানেও 50% NaOH, এটাও ক্যান্নিজারো রিয়েকশন করবে। তার আগে দেখে নিই যে আলফা হাইড্রোজেন আছে কিনা। CHO তার পাশের কার্বনে, এই কার্বনে কোনো হাইড্রোজেন আছে? এই কার্বনে তো কোনো হাইড্রোজেন নেই, এই কার্বনটাতে 4টে বন্ড ফিল আপ হয়ে গেছে, তাই এরও আলফা হাইড্রোজেন নেই, এটারও আলফা হাইড্রোজেন নেই, তাহলে কী হবে? ক্যান্নিজারো রিয়েকশন দেখাবে। দুটো যেহেতু ভিন্ন অ্যালডিহাইডের মধ্যে রিয়েকশন হচ্ছে, তাই এটা একটা মিক্সড ক্যান্নিজারো দেখাবে। এবারে কথা হচ্ছে, আগের বারে যেমন যে কোনো একটা ফর্মালডিহাইডের জারণ করিয়ে এটা করেছিলাম, যে কোনো একটা ফর্মালডিহাইডকে বিজারণের মাধ্যমে আমি অ্যালকোহল তৈরি করছি, কিন্তু এখানে কী করবে? এখানে মনে রাখবো যেটা বেশি রিয়েক্টিভ, যে অ্যালডিহাইডটা বেশি রিয়েক্টিভ হয়, বেশি সক্রিয়, সেটা কি হয়ে যায় না অ্যাসিডে পরিণত হয়ে যায়, বা অ্যাসিডের লবণ তৈরি হয়ে যাবে ওখান থেকে। তো তাহলে কোনটা বেশি সক্রিয়, এখানটায় মনে রাখবে যে অ্যালডিহাইডটি বেশি সক্রিয় ওই অ্যালডিহাইডটি লবণে পরিণত হয় এবং অন্য অ্যালডিহাইডটি অ্যালকোহলে পরিণত হয়। ঠিক আছে, তো তাহলে এদের মধ্যে কোনটা বেশি রিয়েক্টিভ? ফর্মালডিহাইড বেশি সক্রিয়, এটা হচ্ছে মোর রিয়েক্টিভ। এটা যেহেতু মোর রিয়েক্টিভ, তাই এটা কি হবে? জারণের মাধ্যমে লবণ তৈরি করবে, অর্থাৎ এটা জারণ হবে, HCHO থেকে কিসে পরিণত হবে? HCOONA। আর এই যৌগটা বেঞ্জালডিহাইড কিসে পরিণত হবে না অ্যালকোহলে পরিণত হবে। এখানে CHO আছে, CHO বিজারিত হয়ে CH2OH হয়, তাই এখান থেকে পেয়ে যাবে এটা। ঠিক আছে, এবার কোশ্চেনটা ফিরে যাই, এত কিছু বলা দরকার ছিল, একটু বিশেষ করে বলেই দিলাম, কারণ খুব ইম্পর্টেন্ট রিয়েকশন, এইচএস পয়েন্ট অফ ভিউ থেকে দারুণ কোশ্চেন। ঠিক আছে, তো তাহলে কোনটি ক্যান্নিজারো বিক্রিয়া দেখায় না? যার ক্ষেত্রে আলফা হাইড্রোজেন আছে। এখানের মধ্যে কার আলফা হাইড্রোজেন আছে? একটা যৌগই আমি দেখতে পাচ্ছি, অপশন 1। ঠিক আছে, কারণ যে CHO গ্রুপটা আছে তার পাশের কার্বনে দেখো 3টে আলফা হাইড্রোজেন আছে, এর ক্ষেত্রে আলফা হাইড্রোজেন প্রেজেন্ট, তার জন্য এটা ক্যান্নিজারো বিক্রিয়া দেবে না। ওকে, আর এছাড়াও এই ধরনের কোশ্চেন যদি দেয় পারবে তোমরা। ঠিক আছে, ওকে। নিচের কোনটি ঘন ক্ষার দ্রবণে অদ্রাব্য? ঠিক আছে, ঘন ক্ষার দ্রবণে দ্রাব্য কারা না? যাদের হচ্ছে আলফা হাইড্রোজেন উপস্থিত তারা ঘন ক্ষার দ্রবণে দ্রাব্য হবে। ঠিক আছে, যে নাইট্রো কম্পাউন্ডগুলিতে আলফা হাইড্রোজেন প্রেজেন্ট তারা ক্ষারে দ্রাব্য।
তাহলে দেখো যেমন এখানে NO2 গ্রুপটা যে কার্বনটা আছে এই কার্বনের পাশে দেখো দুটো আলফা হাইড্রোজেন আছে, ঠিক আছে। এখানে NO2 গ্রুপটা যে কার্বনে যুক্ত এই কার্বনের সাথে কোনো আলফা হাইড্রোজেন নেই, নো আলফা হাইড্রোজেন। যেহেতু কোনো আলফা হাইড্রোজেন নেই তাহলে এটা কি হয়ে যাবে, অদ্রাব্য হয়ে যাবে। আমি তো লিখেছি যে নাইট্রো কম্পাউন্ডগুলোতে আলফা হাইড্রোজেন প্রেজেন্ট তারা ক্ষারে কি হয়ে যায়, দ্রাব্য হয়। সেমভাবে অপশন সিতে NO2 পাশের কার্বনে দেখো আলফা হাইড্রোজেন আছে, মানে কার্বনের সাথে ডাইরেক্টলি অ্যাটাচড হাইড্রোজেন আছে, যেহেতু হাইড্রোজেন উপস্থিত আছে ডাইরেক্টলি বন্ড তৈরি করে, তাই ওটা কিন্তু ক্ষারে অদ্রাব্য হয়ে ক্ষারে দ্রাব্য হয়ে যাবে। সেম অ্যাজ এটার ক্ষেত্রেও এর পাশের কার্বনে হাইড্রোজেন আছে, তাই এটাও কি হয়ে যাবে, দ্রাব্য হবে, ঠিক আছে। কারণ ক্ষারীয় দ্রবণে যে OH মাইনাস আছে সেই OH মাইনাসটা ওই H প্লাসকে সহজেই অ্যাকসেপ্ট করতে পারবে। ওকে, আচ্ছা নেক্সট, নিচের কোনটিকে লেভুলোজ বলা হয়? লেভুলোজ কাকে বলা হয় না, এখানের মধ্যে ডি ফ্রুক্টোজকে লেভুলোজ বলা হয়, কারণ এটা লিভার রোটেটরি, ঠিক আছে। এটা একটা কাইরাল কম্পাউন্ড, ঠিক আছে। এই কাইরাল কম্পাউন্ডটি বামাবর্তী আর কি, বাম দিকে ঘূর্ণন দেখায়, আলোর সমাবর্তী তলটাকে বাম দিকে ঘূর্ণন করায়, ঠিক আছে। লিভো রোটে ঠিক আছে, তার জন্য কি বলা হয়, লেভুলোজ বলা হয়, তার জন্য কি বলা হয়, লেভুলোজ বলা হয়। আর ফ্রুক্টোজের সংকেত তো তোমরা পারবেই, ফ্রুক্টোজের সংকেত যদি জিজ্ঞেস করে CH2OH হয়, সেকেন্ড কার্বনটা কিন্তু CO হবে, আর থার্ড কার্বনের OHটা লেফট হ্যান্ড সাইডে, বাকি সব কার্বনের এই OHগুলো দেখো রাইট হ্যান্ড সাইড, এটাও রাইট হ্যান্ড সাইড, লাস্টে সেমভাবে CH2OH। এটা ফ্রুক্টোজের সংকেত। ফ্রুক্টোজের মধ্যে কি থাকে, কিটোন গ্রুপ থাকে, আর গ্লুকোজের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ থাকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই জন্য একে লেভোরেটরি বলা হয়, ঠিক আছে। আচ্ছা, লেভুলোজ বা লেভোরেটরি। গ্লুকোজের পলিমারগুলির মধ্যে কোনটি প্রাণীদেহে সঞ্চিত হয়? কোনটা প্রাণীদেহে থাকে গ্লুকোজের তোমার পলিমারগুলির মধ্যে, ঠিক আছে। এটার মধ্যে কী হবে, এটা সবাই জানে, ঠিক আছে। পলিমারগুলির মধ্যে কোনটা থাকে, গ্লাইকোজেন প্রাণীদেহে সঞ্চিত থাকে, ঠিক আছে। আচ্ছা, নিচের কোনটিকে ল্যাকটাম অ্যান্টিবায়োটিক বলা হয়? ল্যাকটাম অ্যান্টিবায়োটিক বলতে কি, যে অ্যান্টিবায়োটিকের মধ্যে এরকম ল্যাকটোন রিং থাকে। ল্যাকটোন বলতে কি, এরকম আর কি CONH গ্রুপ থাকবে, সাইক্লিক বন্ড হয়, এটা দেখা যায় পেনিসিলিনের মধ্যে, ঠিক আছে। তাই পেনিসিলিন হচ্ছে এমন একটা অ্যান্টিবায়োটিক যার মধ্যে এরকম রিং থাকে। ও যদি স্ট্রাকচারটা দেখো, তোমরা গুগলে যদি সার্চ করো, স্ট্রাকচার তোমাদের পড়বে না, সার্চ করো তাহলে দেখবে, বা তোমাদের বইয়েও থাকবে, ঠিক আছে, বইয়ে থাকতে পারে, তার জন্য বলছি যদি না থাকে গুগল করতে বলছি। দেখবে পেনিসিলিনে এরকম স্ট্রাকচার দেখা যায়, ল্যাকটাম রিং থাকে, ঠিক আছে, 4 মেম্বার রিং, তার জন্য এটা কি হয়ে যাবে, ল্যাকটাম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন, ঠিক আছে। ওকে, আচ্ছা নেক্সট বলছে সাবান জলে ক্রেসলের প্রলম্বনকে কি বলে? সাসপেনশন। সাবান জলে যখন প্রলম্বন মানে তোমার ক্রেসল মিশিয়ে দাও তখন লাইজল দেওয়া হয়। ডিসইনফেক্টেন্ট রূপে কাজ করে না, এটা একটা ডিসইনফেক্টেন্ট, তাই না? এটা দেখবে বাড়িতে পরিষ্কার করার জন্য আমরা কাজে লাগাই, যাতে কোনোভাবেই কোনো দূষিত পদার্থ, মাছি মশা যেভাবে বাড়িতে আসে তাতে কি হয়, জীবাণু তৈরি হতে পারে এবং শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি হতে পারে, সেই জন্য ডিসইনফেক্টেন্ট রূপে লাইজল দেওয়া হতে পারে, ঠিক আছে, দেওয়া হয় আর কি। তবে এবার হচ্ছে AC94। AC94টা শুরু করে। ফ্র্যাঙ্কেল ত্রুটি কোনটা? এটা একটা অশুদ্ধিজনিত ত্রুটি, শূন্যতাজনিত ত্রুটি, নন স্টয়কিওমেট্রিক ত্রুটি, না শূন্যতাজনিত এবং অন্তঃস্থানিক ত্রুটি? প্রথম কথা, এটা একটা স্টয়কিওমেট্রিক ত্রুটি। ফ্র্যাঙ্কেল ত্রুটি একটা স্টয়কিওমেট্রিক ত্রুটি, স্টয়কিওমেট্রিক কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। আর এখানে যদি দেখো কীরকম হয় ব্যাপারটা, মানে এইভাবে হয় আর কি, এই ত্রুটিটা দেখা যায়। ধরো M+, এবারে ঠিক আছে, ঠিক আছে, ক্যাটায়নের পাশে অ্যানায়ন, ক্যাটায়নের পাশে অ্যানায়ন দেখতেই পাচ্ছ, এরকমভাবে অল্টারনেট প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস করে এরকমভাবে থাকে আর কি। ফ্র্যাঙ্কেল ত্রুটি যেটা দেখা যায়, ক্যাটায়নগুলো সাধারণত নিজেদের স্থান পরিবর্তন করে এবং অন্তঃস্থানিক জায়গায় চলে আসে। কীরকম না, এইভাবে এই ক্যাটায়নগুলো নিজের এই স্থানটা পরিবর্তন করে হয়তো চলে এলো এই ক্যাটায়নটা, বা ধরো এই ক্যাটায়নটা নিজেদের এরকমভাবে স্থানটা পরিবর্তন করে হয়তো দেখা গেল যে এই জায়গায় চলে আসছে, সেমভাবে এখানে ক্যাটায়নটা চলে আসছে, থাকা দরকার এই জায়গায় কিন্তু সরে চলে আসছে এরকম জায়গায়, তাহলে এখানে একটা শূন্যতা জনিত তৈরি করছে, শূন্যতা তৈরি করছে। আর কীরকম ত্রুটি হচ্ছে না, অন্তঃস্থানিক পেশে, এদের মাঝে তো কোনো কিছু থাকা উচিত নয়, কিন্তু মিডিলের কোনো একটা জায়গায় চলে আসছে, ঠিক আছে। তো এটাকে বলবো শূন্যতাজনিত এবং অন্তঃস্থানিক ত্রুটি, তার জন্য বোঝা গেল। আর যদি জিজ্ঞেস করো যে কারা দেখায় এদের ক্ষেত্রে, যেখানে ক্যাটায়নের থেকে অ্যানায়নগুলো সাধারণত বড় হয়, বিগার সাইজ, তাদের ক্ষেত্রে ফ্র্যাঙ্কেল ডিফেক্টটা দেখা যায়, ঠিক আছে। তাহলে ফ্র্যাঙ্কেল ডিফেক্ট দেখায় কারা? যাদের
ক্যাটায়ন অপেক্ষা অ্যানায়নের আকার বড় হয়। ঠিক আছে, তো এই ধরনের ত্রুটিটাকে আমরা বলবো ফ্র্যাঙ্কেল ডিফেক্ট। ওকে, নেক্সট, অসীম লঘুতায় LICL, NaCl এবং KCl এর তুল্যাঙ্ক পরিবাহিতা নির্ণয় করতে বলেছে। আচ্ছা, তার আগে একটু দেখি এই যে দ্রবণের মধ্যে আয়নের পরিবাহিতা নির্ভর করে কার উপর, না আয়নের সাইজের উপর। ঠিক আছে, এবার যেহেতু অসীম লঘু করছি মানে জলের পরিমাণ বেশি আছে, তখন হাইড্রেশন এনথালপিটা দেখতে হয়। আমরা মোটামুটি একটা কন্ডাক্টেন্স মানে তোমার যে চ্যাপ্টারটা আছে ওখান থেকে আমরা জানি যে কি হয় না, আয়নের আকার যত ছোট হয় না তত হচ্ছে তোমার জলের অণুগুলো পাশে এসে ফুটবল লাইক স্ট্রাকচার এবং বিগ স্ট্রাকচার তৈরি করে, এবং তাদের ক্ষেত্রে হাইড্রেশন এনথালপির মানটা অনেকটা বেশি হয়। ঠিক আছে, এবং যত বড় সাইজ হয়ে যাবে, জল যুক্ত একটা বড় সাইজ তৈরি করবে, তখন কি মোবিলিটিটা অনেকটা কম হবে। এবার আয়নের মোবিলিটি, সচলতাটা যত কমে যাচ্ছে তত কি হয়ে যাবে না, আলটিমেটলি কন্ডাক্টেন্সের মানটা কমতে থাকবে, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের মানটা কমবে বা তুল্যাঙ্ক পরিবাহিতাটা কমবে। তো স্বাভাবিকভাবে হওয়া কি দরকার, তোমাদের মনে হতে পারে স্যার লিথিয়াম তো আকারে ছোট, তাহলে স্যার লিথিয়াম আকারে যেহেতু ছোটো, সচলতা বা মুভমেন্টটা অনেক ফাস্ট হবে, তাই ওটার ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সটা বেশি হবে। কিন্তু যখন তুমি অসীম লঘু করে দিয়েছো, জল অনেক বেশি হয়ে গেছে, তখন লিথিয়াম যেহেতু সব থেকে ছোটো, ওর পাশে ফুটবল লাইক অনেক বড় স্ট্রাকচার তৈরি, কেজ স্ট্রাকচার তৈরি করবে, তো ওটার ক্ষেত্রে মোবিলিটিটা খুব স্লো হবে, তার জন্য কন্ডাক্টেন্স স্লো হবে। কিন্তু পটাশিয়াম, এই তিনজনের মধ্যে পটাশিয়াম একটু বড় আকার, তাই পটাশিয়াম বড় আকার হওয়ার জন্য জল যুক্ত হওয়ার পরিমাণটা একটু কম হয়, তাই ওটা অনেক ফাস্ট মুভ করে যায় জল যুক্ত হওয়ার পরে, তার জন্য ওটার ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সের মানটা বেড়ে যায়। ঠিক আছে, মুভমেন্টটা স্পিড হয় বলে। ঠিক আছে, তাহলে এখানে কি আমরা এটা আগে এই জিনিসটা দেখে নেবো যে হাইড্রেশন এনথালপি কার বেশি হয়। এখানটা আমি লিখেও দিচ্ছি, ক্যাটায়নের আকার হ্রাস পাওয়ার সাথে, ক্যাটায়নের আকার হ্রাস পাওয়ার সাথে হাইড্রেশন এনথালপির মান হাইড্রেশন এনথালপির মান বৃদ্ধি পায়। আর হাইড্রেশন এনথালপির মান যত বৃদ্ধি পায়, এটার থেকে আরেকটা পয়েন্ট আমরা আসবো, অন্যদিকে হাইড্রেশন এনথালপির মান যত বেশি হয়, তুল্যাঙ্ক পরিবাহিতা তত কম হয়। তুল্যাঙ্ক পরিবাহিতা তত কম হয়। ঠিক আছে, তো এদের মধ্যে তাহলে কি হয়ে যাবে, আগে দেখার চেষ্টা করবো ক্যাটায়নের আকার কার ক্ষেত্রে কম সব থেকে তোমার আকার সব থেকে কম কার, লিথিয়ামের। তাহলে সাইজটা প্রথমে দেখে নিই, আয়নিক সাইজ কার সব থেকে বেশি এদের মধ্যে, পটাশিয়ামের, তারপরে সোডিয়াম, তারপর লিথিয়াম। যেহেতু লিথিয়াম এই গ্রুপের সব থেকে উপরে আছে, তাই লিথিয়ামের আকার সব থেকে ছোটো হবে। আর যেহেতু আকার সব থেকে ছোটো, হাইড্রেশন এনথালপির মান সব থেকে বেশি হয়। 1 নম্বর পয়েন্টটা পড়ো ভালো করে, তাহলে হাইড্রেশন এনথালপি কী হবে, হাইড্রেশন এনথালপি সব থেকে বেশি হবে লিথিয়ামের, তারপরে সোডিয়ামের, তারপরে হবে পটাশিয়ামের। আর হাইড্রেশন এনথালপির মান যত বেশি হয় তত কি ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সটা তত কম হয়। তাহলে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স বা তুল্যাঙ্ক পরিবাহিতা, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স তাহলে তার উল্টোটা হয়, পটাশিয়াম সব থেকে বেশি, তারপর সোডিয়াম, তারপর লিথিয়াম। একটু ডিটেলসই বললাম, আশা করি সব কিছু মাথায় আছে। তাহলে সব থেকে কোনটা হচ্ছে এই অপশনের মধ্যে, অপশন বিটা, তুল্যাঙ্ক পরিবাহিতা কম হবে, KCl, NaCl, তারপর LiCl। ওকে, নেক্সট ওয়ান, এখানে হচ্ছে নিচের কোন পদ্ধতি দ্বারা দ্রাবক বিকর্ষী সলকে সংরক্ষণ করা যায়। দ্রাবক বিকর্ষী সলকে সংরক্ষণ করা যাবে কিভাবে, না দ্রাবক আকর্ষী সল যোগ করে। আমরা অলরেডি পৃষ্ঠতলী রসায়নে পড়েছি যে কোনো একটা দ্রাবক বিকর্ষী সল কি হয়, ওদের মধ্যে যেহেতু দ্রাবকের সাথে একটা দ্রাবককে নিজের চারপাশে এনে একটা স্ফিয়ার তৈরি করতে পারে না, তার জন্য খুব সহজেই এরা থিতিয়ে পড়ে নিচের দিকে। ঠিক আছে, নিজে থিতিয়ে পড়ার একটা প্রবণতা থাকে, ওদের স্টেবিলিটি কম হয়। ঠিক আছে, তো স্টেবিলিটি কম হওয়ার জন্য ওদের স্টেবিলিটি বাড়াতে গেলে কী করতে হবে, না দ্রাবক আকর্ষী কোনো সল যোগ করে দেওয়া হয়। ঠিক আছে, এটা সিম্পল, এটাতে বিশেষ বোঝানোর কিছু নেই। আচ্ছা,
কোন অ্যাসিডে অক্সিজেন অক্সিজেন বন্ধন আছে। এখানের মধ্যে যে বিভিন্ন অ্যাসিড আছে তার মধ্যে H2S2O8 যেটা বলে মার্শালস অ্যাসিডের মধ্যে কিন্তু তোমার অক্সিজেন অক্সিজেন বন্ড থাকে। H2SO4 তোমরা আঁকতে জানো, H2SO4 এরকমভাবে ছিল, দেখবে এখানে যদি হাইড্রোজেন লিখে দিতাম, এখানে যদি হাইড্রোজেন লিখে দিই আমরা, তাহলে H2SO4, সেরকমভাবে তুমি দুটো H2SO4 এরকমভাবে লিখবে। এটা একটা H2SO4। এবার হাইড্রোজেনগুলোকে শুধুমাত্র এখান থেকে সরিয়ে দাও, তাহলে কী হবে, অক্সিজেন অক্সিজেন বন্ড তৈরি হচ্ছে। ঠিক আছে, সেটাই হবে কি H2S2O8 এর সংকেত, H2S2O8। দেখে নাও তো অক্সিজেন 8টা হচ্ছে তো, ঠিক আছে, তাহলে H2S2O8 এর ক্ষেত্রে দেখা যাবে। আর এটার নাম কি, মার্শাল অ্যাসিড বলা হয়, মার্শালস অ্যাসিড। ওকে, আচ্ছা, তাহলে অপশান কী হচ্ছে, অপশান সি, H2S2O8। গ্যাডোলিনিয়াম 4F শ্রেণীর অন্তর্ভুক্ত, এটা একটা ল্যান্থানয়েড যৌগ, এর পারমাণবিক সংখ্যা হলো 64। নিচের কোনটি গ্যাডোলিয়ামের ইলেকট্রন বিন্যাস? 64 মানে প্রথমে জেনারেট হবে প্রথম ইলেকট্রন, তারপরে ইলেকট্রনটা হচ্ছে 6s2-তে, তারপর 5d1, তারপরে হয়ে যাবে তোমার 4f7, অর্থাৎ অপশান এটা কারেক্ট অ্যান্সার। এটাই হচ্ছে একমাত্র কম্পাউন্ড যে মাঝামাঝি জায়গায় তোমার অবস্থান করে এবং যার মধ্যে ডিটা আবার নতুনভাবে ফিরে আসছে। তুমি যদি দেখো ল্যান্থানয়েড মৌলগুলোর তোমার ইলেকট্রন বিন্যাস, তবে সেরিয়ামের ক্ষেত্রে ডি আছে, ঠিক আছে, ল্যান্থানয়েড ওরা তো ল্যান্থানয়েড যদিও নয় সেরিয়ামটা, তো সেরিয়ামের হ্যাঁ সেরিয়াম থেকে শুরু হচ্ছে, তো সেরিয়ামের ক্ষেত্রে পাবে তুমি ডিটা, ঠিক আছে। সেরিয়াম প্যাসিওডিয়ামের ক্ষেত্রে আবার প্যাসিডিয়াম থেকে শুরু করে ওখান থেকে যা যা এলিমেন্ট আছে কারোর ক্ষেত্রে ডি এর কনফিগারেশন পাবে না, ডি থাকবে না। আবার আসবে কোথায়, গ্যাডোলিনিয়ামের ক্ষেত্রে, গ্যাডোলিনিয়ামের কী হবে, 5d1 হয়ে যাবে, ঠিক আছে, তো 5d1 6s2 এটা হয়ে যাবে। আর যদি এর আগেরটা বলে ইউরোপিয়ামের ইলেকট্রন বিন্যাস বলে, তখন আবার ডিটা থাকবে না, জাস্ট মানে যদি তোমাকে এখানে বলতো ইউরোপিয়ামের ইলেকট্রন বিন্যাস, ইউরোপিয়ামের 63 হয়, ওর ক্ষেত্রে কিন্তু ডিটা থাকবে না, এরকমভাবে জেননের 54 6s2 আর হয়ে যাবে 4f7, এইরকম ব্যাপারটা, ঠিক আছে। নেক্সট, নিচের কোনটি অভ্যন্তরীণ কক্ষ ঘটিত জটিল যৌগ? দেখো অভ্যন্তরীণ কক্ষ ঘটিত বলতে কি, যেখানে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড উপস্থিত, সেগুলোই বেশিরভাগ ক্ষেত্রে অভ্যন্তরীণ কক্ষ বিশিষ্ট জটিল যৌগ তৈরি করে, ঠিক আছে। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড এদের মধ্যে দেখো সব সায়ানাইডটা ভালো রকম একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, ঠিক আছে। এরপর কোয়েন্স নাম্বার 6 আছে, তাই এটা হওয়ার সম্ভাবনা আছে, একটু দেখা যাক। আমরা আয়রনের আগে অক্সিডেশন স্টেটটা দেখিনি, এটা এক্স ধরে নিলাম, ঠিক আছে, এটার ক্ষেত্রে এক্স ধরছি। আর সায়ানাইডের এক একটা চার্জ কত, -1 করে, কটা সায়ানাইড আছে, 6টা সায়ানাইড আছে, -6। ওভারঅল চার্জ কি আছে, -3, এক্স সমান কী হবে, +3, তাহলে এখানে চার্জ হচ্ছে +3। একটু করে দেখি যে এটা হচ্ছে কিনা অভ্যন্তরীণ কক্ষ জটিল যৌগ। তো তাহলে আয়রনের ক্ষেত্রে 26 হয়, অর্থাৎ আর্গন 18, ঠিক আছে, 4s2 3d, 4s2 18 আর 2 20টা ইলেকট্রন তো চলে গেল, 26 যদি হয় বাকি 6টা ইলেকট্রন এখানে থাকবে। এইভাবে ইলেকট্রন কনফিগারেশনটা সহজে করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এরপরেও তোমার আছে 4s এর পরে 4p, কিন্তু ওটাতে কোনো ইলেকট্রন থাকে না, 0, ঠিক আছে, 0। আচ্ছা, এখানে দেখো বলেছে আয়রন কত স্টেটে আছে, +3। তো আয়রন যদি +3 হয়, তাহলে কোনখান থেকে ইলেকট্রন যাবে, এখান থেকে দুটো ইলেকট্রন ফার্স্টে চলে যাবে, এখান থেকে একটা ইলেকট্রন চলে যাবে, অর্থাৎ 3d5 হবে, 4s 0 হবে, আর 4p 0 হবে। ওকে, এবারে 3d এর ক্ষেত্রে ডি এর কটা কক্ষক হয় আমরা জানি, 5টা কক্ষক হয়, এইভাবে এরকম হবে। আচ্ছা, 4s, এসের তো একটাই, পি এর 3টে কক্ষক, ঠিক আছে। এবারে যেহেতু সায়ানাইড একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাহলে ও কি বলবে যে আমার কটা সায়ানাইডের জন্য কটা হচ্ছে, 6টা সায়ানাইডের জন্য 6টা কক্ষক খালি করতে হবে। যেহেতু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, বাইপেসার বলবে আমার এখান থেকে ডি অরবিটাল দুটো যায়, এখান থেকে একটা নেবো, এখান থেকে 3টে, দিয়ে D2sp3 হয়ে যাবে। তাহলে এই দুটো ইলেকট্রনকে আমার যেভাবে হোক এক্সাইটেড স্টেটে, যেই সায়ানাইড 6টা সায়ানাইড এখানে এসে অ্যাপ্রোচ করলো, 6টা সায়ানাইড যে এখানে চলে আসছে, তখন কি হয়ে যাবে না, সায়ানাইডগুলো কী করে বাইপেসার এই ইলেকট্রনগুলোকে এখানটায় চলে আসবে, ঠিক আছে। অর্থাৎ এরকম হয়ে যাবে 5টা ইলেকট্রন, এই দুটো ইলেকট্রনকে এখানে আসতে বাধ্য করবে সায়ানাইড, যেহেতু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, ভেতরে ডি অরবিটালই হচ্ছে, ঠিক আছে। এখান থেকে দুটো, এখান থেকে একটা, আর এখান থেকে 3টা নিয়ে
ওর 6টা অরবিটাল ফাঁকা করে নেবে, কারণ 6টা সায়ানাইডের জন্য 6টা অরবিটাল দরকার, ঠিক আছে। তাহলে এখান থেকে এরকম হাইব্রিডেশন হবে, যেহেতু দুটো ডি নিচ্ছে তাই D2, একটা S তাই S, আর 3টে পি নিয়ে P3, অর্থাৎ D2sp3। যেহেতু ভেতরের ডি অরবিটাল নিয়ে শঙ্কর আয়নটা তৈরি করলো, তাই এটাকে বলা হয় অভ্যন্তরীণ কক্ষ বিশিষ্ট জটিল যৌগ। এইটা অভ্যন্তরীণ কক্ষ বিশিষ্ট জটিল যৌগ দেখাবে, ঠিক আছে। আরেকটা যদি sp3d2 হতো, যদি বাইরের ডি অরবিটাল মানে 4p এর পরে 4d আছে, তো এখান থেকে ডি অরবিটাল নিত, তখন হয়তো sp3d2, তখন বলতাম বহিস্থ কক্ষ ঘটিত জটিল যৌগ। তো সাধারণত যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকে তাদেরকে দিয়েই এম করার চেষ্টা করবে অভ্যন্তরীণ কক্ষ বিশিষ্ট, তাহলে এক চান্সে তুমি করে দিতে পারবে, যেমন এটার ক্ষেত্রে করা গেল। ওকে, নেক্সট বলছে পদার্থ বিক্রিয়ায় যে মুখ্য উপাদানটি উৎপন্ন হয় সেটা কি। তাকে NaCN এটার মধ্যে দেওয়া হচ্ছে, অনেকটা SN2 রিয়াকশনের মতন হচ্ছে, তো এরকম ডাইরেক্টলি দেখিয়ে দিতে পারবি Na+CN- এটা SN2 রিয়াকশন ঘটাবে, এবং CN-টা এই ক্লোরিনটাতে অ্যাটাক করবে, আর এখান থেকে এই কার্বনটাতে অ্যাটাক করবে, ক্লোরিনটা এখানে লিভিং গ্রুপ হয়ে বেরিয়ে যাবে। অর্থাৎ কি হয়ে যাবে না, এই কার্বনটার সাথে সায়ানাইড যুক্ত হবে। কোন অপশনটা আছে দেখো, এটাকে কিছু করবে না, এদিকটা পুরো ইনট্যাক্ট থাকবে, এটা যেমন আছে সেম থাকবে, শুধু সায়ানাইড এখানে অ্যাটাক করবে, আর গ্রুপটা বেরিয়ে যাবে। তাহলে কি হয়ে যাচ্ছে, কোনখানে আছে দেখো এরকম অপশন ডিটা দেখো, ওদিকটা পুরো সেম আছে, শুধু সায়ানাইড এই জায়গায় এসে যুক্ত হচ্ছে, ক্লোরিন বেরিয়ে গেছে। অপশন ডিটা কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট, নিচের কোন অ্যালকোহলটি লুকাসের পরীক্ষায় অতি দ্রুত ছাড়া দেয়। লুকাসের পরীক্ষায় তারাই ছাড়া দেয় যারা হচ্ছে দ্রবণের মধ্যে কার্বোক্যাটায়ন, একটা স্থিতিশীল কার্বোক্যাটায়ন তৈরি করতে পারে, তারা লুকাস বিক্রিয়া অনেক ভালো দেখাবে। সেই জন্য লুকাস বিক্রিয়া দেখবে 3 ডিগ্রি অ্যালকোহলগুলো বেশি ভালো দেখায়। তবে অ্যালকোহলে মানে এরকম যদি দেখে নিই, reactivity of alcohols in reactivity of alcohol for Lucas reagent। Lucas reagentের জন্য 3 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল একটা আমি লিখছি এমনি, সব থেকে ভালো হবে। তারপরে হবে কি 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে, তারপরে হবে 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে। 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে সব থেকে ভালো হয়, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। লুকাস রিয়েজেন্ট যেই তুমি অনাদ্র জিরেন্ট সেল আর HCl দিলে, এটা কি হয় উইদিন মিনিট, এখন তাৎক্ষণিকভাবে দ্রবণটা ঘোলাটে হয়ে যায়। আর এখানে কি হয় 5 মিনিট পর এরকমভাবে ঘোলাটে হবে, আর এখানে রিয়াকশান করবে না কোনোভাবেই, ঠিক আছে, ঘোলাটে হবে না আর কি। তো তাহলে কেন এটা 3 ডিগ্রিটা বেশি রিয়াকশান করলো, কারণ এখানে OH-টা বেরিয়ে গেলে দেখো এইখানে এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হওয়ার সম্ভাবনা আছে। আর 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন মানেই কি হয়, মোর স্টেবল কার্বোক্যাটায়ন, এটা একটা স্টেবল কার্বোক্যাটায়ন। এদের মধ্যে স্টেবলেস্ট কার্বোক্যাটায়ন বলতে পারো এদের মধ্যে। তারপরে হচ্ছে এই কার্বোক্যাটায়নটা, তারপরে হবে এই কার্বোক্যাটায়নটা। OH-গুলো বাদ দিয়ে পাশের কার্বনে আমি প্লাস চার্জ বসালাম, OH-গুলো বাদ দিয়ে পাশের কার্বনে প্লাস চার্জ। তো কার্বোক্যাটায়নের মধ্যে সব থেকে স্টেবল এই তিনজনের মধ্যে স্টেবলেস্ট কোনটা, এটাই, তার জন্য এখানে রিয়াকশনটা সব থেকে ফার্স্ট হয়। তো এই যে অপশানগুলো দেখছি, এদের মধ্যে কোনখানে স্টেবল কার্বোক্যাটায়ন হবে বলো তো, সব থেকে, সব জায়গায় OH-গুলোকে তুমি বাদ দাও, এখানে OH বাদ দিলে কি হচ্ছে CH3 প্লাস হয়ে যাচ্ছে, এই কার্বোক্যাটায়নটা পাওয়া যাচ্ছে। এখানে OH-টা বাদ দিলে কি হচ্ছে না CH3 CH2 প্লাস, এখানে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ঠিক আছে। এখানে আবার OH-টা বাদ দিলে এখানে কোনো কার্বোক্যাটায়ন তৈরি হয় না, কারণ বেনজিন রিংয়ের মাথায় পজিটিভ চার্জ হয়ে যাবে এরকমভাবে। এটা একেবারেই আনস্টেবল, এটা ভেরি আনস্টেবল, এটা সম্ভব নয়। আর এখানের OH-টা যদি বাদ দিয়ে দাও, তাহলে বেনজিন ফিনাইল রিং হবে, ফিনাইল রিংয়ের পাশের যে কার্বন আছে CH2, এখানটায় পজিটিভ চার্জ হবে, এটা খুব স্টেবল কার্বোক্যাটায়ন, তার জন্য এখানে অতি দ্রুত হবে। তাহলে কি এই যে কার্বোক্যাটায়নগুলো পাচ্ছিস, কার্বনের পাশে হাইড্রোজেন আছে, কোনো CH3 কার্বোক্যাটায়ন সেটা সব থেকে লেস স্টেবল কার্বোক্যাটায়ন, তাই এটা সব থেকে কম। তারপরে এটা সেমভাবে এটাও খুব লেস স্টেবল, এখানের মধ্যে একমাত্র রেজোনেন্স দ্বারা স্টেবিলাইজড হবে এই কার্বোক্যাটায়ন, তাই এখানে অতি দ্রুত হবে রিঅ্যাকশনটা। ওকে, নেক্সট হচ্ছে নিচের কোন যৌগটি
ফিলিং দ্রবণের সাথে বিক্রিয়ায় লাল অধক্ষেপ দেয়। মনে রাখবে অ্যালিফ্যাটিক যে তোমার অ্যালডিহাইডগুলো আছে, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডগুলো কী করে, লাল দ্রবণ ফিলিং দ্রবণের সাথে উৎপন্ন করতে পারে। এবারে হচ্ছে কি, এখানে দেখো অ্যালিফ্যাটিক অ্যালকোহল কোনটা আছে, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড কোনটা আছে, একমাত্র অপশান এ। অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড বলতে অ্যারোমেটিক কোনো কিছু থাকবে না, সিম্পল CH3CH2 এরকম অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড। এখানটা লিখে দেবে একমাত্র অ্যালিফ্যাটিক অ্যালকোহলগুলি ফিলিং বিক্রিয়ায় সাড়া দেয়, ফিলিং বিক্রিয়ায় সাড়া দেয়। তার জন্য অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড কোনটা, একমাত্র, সরি এখানে অ্যালডিহাইড অ্যালকোহল লিখেছি, একটু কারেকশন করে নেবে, বুঝতেই পারছো এটা অ্যালডিহাইড হবে অবশ্যই, তাই না? তো একমাত্র অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডগুলো ফিলিং বিক্রিয়ায় সাড়া দেয় এবং লাল রঙের অধক্ষেপ দেবে, ঠিক আছে? তাই অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড একমাত্র এটা। দেখো অ্যালডিহাইড তো এখানে অপশানে দুটো দিয়েছে, হলে এটা বা এটা, কিন্তু এটা একটা অ্যারোমেটিক অ্যালডিহাইড, C6H5 মানে কি ফিনাইল রিং আছে, তো ওটা তো হবে না, অপশানে এটা কারেক্ট অ্যান্সার। আর আরেকটা জিনিস জিজ্ঞেস করতে পারে, ফিলিং দ্রবণ কীভাবে তৈরি হয় না, ফিলিং এ আর ফিলিং বি নিয়ে, তাই না? ফিলিং এ আর ফিলিং বি এর মিক্সচারকে তোমার ফিলিং দ্রবণ বলা হয়। ফিলিং এর মধ্যে কি থাকে এগুলো একটু মনে রাখবে ভালো করে, একটু রিভাইজ হয়ে যাচ্ছে তোমাদের। কপার সালফেটের দ্রবণ থাকবে এখানে, ফিলিং এর মধ্যে পাবে তুমি কপার সালফেটের দ্রবণ। আর ফিলিং বিতে পাবে কি, সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। ঠিক আছে, এই দুটোর মিশ্রণে ফিলিং এ আর ফিলিং বি পাওয়া যায়, ঠিক আছে? ফিলিং সলিউশন আর কি পাওয়া যায় এবং লাল অধক্ষেপ দেয়, মনে রাখবে এসব কোশ্চেন হতে পারে, ঠিক আছে? আচ্ছা, হিন্সবার্গ বিক্রিয়া কি? হিন্সবার্গ বিক্রিয়ার মাধ্যমে আমি 1 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিনকে পৃথক করতে পারি। এই বিক্রিয়ায় রিয়েজেন্টটা কি, ব্যবহৃত রিয়েজেন্ট কি, বেনজিন সালফোনিল ক্লোরাইড, ঠিক আছে? এই যৌগটা ব্যবহার করে বেনজিন সালফোনিল ক্লোরাইড। কিন্তু এইভাবে দেখবে রিয়েকশন হচ্ছিল, যে কোনো একটা অ্যামিনের রিয়েকশন আমি দেখাচ্ছি। এটা ধরো প্রাইমারি অ্যামিন CH3NH2, এটার সঙ্গে বেনজিন সালফোনিল ক্লোরাইড আমি রিয়েকশন করালাম, ClSO2 C6H5 মানে ফিনাইল রিংটা, এই যৌগটা আমি রিয়েকশন করলাম। রিয়েকশন করানো মাত্র এখান থেকে কী হয়ে যায়, এই সেলটা বেরিয়ে যাবে। এই সেলটা বেরিয়ে গিয়ে কী হয়ে যাবে, CH3NHSO2 এটা তৈরি করবে, ঠিক আছে? তো এখানে এরকম একটা যৌগ পাওয়া যাবে, N-মিথাইল বেনজিন সালফোনাইড, ঠিক আছে? তো দিয়ে তারপরে এটার সঙ্গে যদি তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইড দাও, তখন OH মাইনাসটা দেখবে H প্লাসটাকে গ্রহণ করে দিয়ে ইলেকট্রনটা নাইট্রোজেনে দিয়ে দেয়, অর্থাৎ CH3NSO2 ফিনাইল রিং। যেহেতু ইলেকট্রনটা নাইট্রোজেনে দিয়ে দিয়েছিল, সেই ইলেকট্রনটার জন্য N প্লাস আর এখানে N মাইনাস আর K প্লাস আছে, তার জন্য N মাইনাসের সাথে K প্লাস এইভাবে যুক্ত হয়ে রয়ে যাবে আয়নিক অ্যাট্রাকশনে, দিয়ে এরকম একটা দ্রাব্য লবণ তৈরি করে, দ্রাব্য লবণ তৈরি করবে। এটা হচ্ছে হিন্সবার্গ রিয়েকশন। হিন্সবার্গ রিয়েকশনে এইভাবে আমি 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যামিনকে পৃথক করতে পারি। ব্যবহৃত রিয়েজেন্টটা কি না, বেনজিন সালফোনিল ক্লোরাইড। ওকে, যে কোশ্চেন আসতে পারে, নিচের কোনটি অবিজারক সুগার? একদম অপশান একটাই এখানের মধ্যে, সুক্রোজ। সুক্রোজ একটা অবিজারক সুগার, কারণ কি না, এরা হচ্ছে ফিলিং এবং টোলেন্স বিকারককে বিজারিত করে না, ঠিক আছে? সুক্রোজ ফিলিং এবং টোলেন্স বিকারককে বিজারিত করে না। ওকে, বোঝা? তো এই ধরনের কোশ্চেন আসতে পারে। সুক্রোজ আসতে পারে মানে তোমাদের এইচএসে অলরেডি এসছে 2 বছর, দেখবে কোনটা অবিজারক সুগার, এই ধরনের কোশ্চেন আছে, তো একটু করে নেবে ভালো করে। আচ্ছা, ওরলন তৈরিতে যে মনোমারটি ব্যবহার করা হয়, ওরলন একটা জুতো পলিমার, যেটা কার মাধ্যমে পাওয়া যায়, যার মনোমার হচ্ছে এই যৌগটা, ঠিক আছে? ওরলন কি একটি জুতো পলিমার, ওই যৌগটা বারবার রিপিটেশনে পাওয়া যাবে, ঠিক আছে? তো কীভাবে জুতো বিক্রিয়া ঘটে, এরকম দেখা যায়, CH2 CH CN, সেমভাবে CH2 CH CN, এইভাবে
সেমভাবে এদিকেও CH2CHCN এইভাবে রিয়াকশন করতে থাকবে, এটা এখানে অ্যাটাক করবে, সেমভাবে এটা পাশের এরকমভাবে বিকারকটাকে রিয়াকশন করবে, দিয়ে করতে করতে তুমি এরকমভাবে পলিমারটা পাবে। কোন ইউনিটটা রিপিটেশন হচ্ছে? CH2CHCN, এটা n সংখ্যক বার রিপিটেশন হচ্ছে, এটার হোল n দেখো তুমি, এই ইউনিট বারবার এটাই তো রিপিটেশন হচ্ছে, তাই এই যৌগটাকে বলা হয় কি, পলিমারটাকে বলা হবে উরলন। আর এর মনোমারের নাম কি? এই মনোমারের নামটা হচ্ছে অ্যাক্রাইলোনাইট্রাইল বলা হয়, অ্যাক্রাইলোনাইট্রাইল। তাহলে কোনটা অপশন কারেক্ট? অপশন ডিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, আচ্ছা, নরম পানীয়তে ব্যবহৃত কৃত্রিম মিষ্টিকারক পদার্থটা কি? নরম পানীয় যেসব সফট ড্রিঙ্কসগুলো আমরা দেখি আর কি, থামস আপ, কোকাকোলা, ঠিক আছে, এসব কোল্ড ড্রিঙ্কসগুলোতে কী ব্যবহার করা হয় না? অ্যাসপার্টেম, মনে রাখবে আর কি, ঠিক আছে, মিষ্টিকারক পদার্থ, যে মিষ্টতার ভাবটা আনার জন্য এটা ব্যবহার করা হয়। বোঝা গেল? নেক্সট, নিচের কোনটি ড্রাগ টার্গেট নয়? ড্রাগ যে কোথায় টার্গেট করে, রিয়াকশন কোথায় করে? যেখানে যেখানে প্রবলেম আছে শরীর, ধরো কোনো সময় কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, এইসব জায়গায় অ্যাটাক করতে পারে, ঠিক আছে। তো ড্রাগ টার্গেট নয় কোনটা? না ভিটামিন কখনোই একটা ড্রাগ টার্গেট হতে পারে না, ঠিক আছে। এটা হচ্ছে প্রাত্যহিক জীবনে রসায়ন, ওই চ্যাপ্টারটাতে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। 160 নয়, 106, ঠিক আছে, 106। একক কোষের আন্তঃক্ষীয় কোণগুলি আলফা, বিটা ও গামা হলে কোন শ্রেণীর ক্লাসের একক কোষের ক্ষেত্রে আলফা বিটার অ্যাঙ্গেলটা 90 হবে, কিন্তু তোমার গামাটা হয়ে যাবে 120 ডিগ্রি। একবার হেক্সাগোনাল ল্যাটিসটা দেখবে, ঠিক আছে, একটা হেক্সাগোনাল ক্লাসটা একবার দেখার চেষ্টা করবে, ওখানে দেখবে তোমার এরকম হয়, অ্যাঙ্গেল দুটো 90 ডিগ্রি, একটা অ্যাঙ্গেল একটু বেশি হয়, 120 ডিগ্রি হয়। আর বাহু দুটো সেম হয়, একটা বাহু কিন্তু একটু অন্যরকম, ঠিক আছে। এখানে হয়তো খুব ভালোভাবে আঁকা যাবে না, তবু একটু চেষ্টা করা যাক। মোটামুটি একটা কিছু বোঝা যাচ্ছে কি? মোটামুটি একটা কিছু বুঝতে পারছো যে এখানের দুটো হেক্সাগোনাল রিং একসঙ্গে যুক্ত আছে, এরকম একটা এদিকে একটা করে বাহু আছে আর কি, ঠিক আছে। তো ভালো করে লক্ষ্য করে দেখবে, এটা যদি বেঞ্জির রিংই ধরি, তাহলে এই বাহুটা যদি এ হয়, এই বাহুটা বি হলে দুটো বাহুর দৈর্ঘ্য সেম, কিন্তু দেখে এই বাহুটা একটু লম্বা না, এই বাহুটা, এই সি বাহুটা এটা উপর দিকে উঠে গেছে, তার জন্য কী হয়েছে, এখানে এ ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, সিটা কিন্তু অসমান, ঠিক আছে। আর আরেকটা জিনিস অ্যাঙ্গেল লক্ষ্য করার চেষ্টা করো, বি এর সঙ্গে সি এর যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, তাই না? বি এর সঙ্গে সি এর অ্যাঙ্গেলটা তো অবশ্যই 90 ডিগ্রি হবে। এই মানে এরকম যদি একটা কিছু থাকে, আর এটার থেকে উপরের দিকে যদি কিছু, এটা 90 ডিগ্রি, এদিকটাও 90 ডিগ্রি, অর্থাৎ এ এর সঙ্গে সি এর অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, বি এর সঙ্গে সি এর অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি। কিন্তু দেখো ভালো করে, এর সঙ্গে বি এর অ্যাঙ্গেলটা কত হবে, মানে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা হবে 120 ডিগ্রি। তার জন্য বলা হচ্ছে আলফা বিটা অ্যাঙ্গেলটা, দুটো অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, একটা হয় 120 ডিগ্রি। তার জন্য আমরা বলছি এটা কী ধরনের ক্লাস না, হেক্সাগোনাল, ষড়ভুজাকৃতি। ওকে, মনে থাকবে আশা করি। ছবিটা মোটামুটি আঁকতে পারা গেছে, একটু নিজের মতন করে ভালো করে এঁকে নেবে তোমরা। তাছাড়া বইটার একটু ওই জায়গাটা খুলবে, ক্রিস্টাল সিস্টেম, ব্রেভিস ল্যাটিস, ওখানটায় পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, লায়োফোবিক কোলয়েড সহজে চেনার উপায় কী? লায়োফিলিক হয় আর লায়োফোবিক হয়। লায়োফিলিকের ক্ষেত্রে কী হয় না, কণার আকারগুলো খুব ছোট হয়, তাই জন্য ওরা টিন্ডাল ইফেক্ট দেখায় না। আর লায়োফোবিকের ক্ষেত্রে আকারটা বড় হয়, তাই ওটার ক্ষেত্রে ওর গায়ে আলো পড়লে বিচ্ছুরিত হয় লাইটটা, তার জন্য কি টিন্ডাল ইফেক্ট দেখায়, ঠিক আছে। তো তার জন্য এখানে কি সহজে চেনার উপায় কি, টিন্ডাল ইফেক্ট। লায়োফোবিক সল shows টিন্ডাল ইফেক্ট, ঠিক আছে। আর লায়োফিলিক সল ডাজ নট শো টিন্ডাল ইফেক্ট, এটা মাথায় রাখবে। কে টিন্ডাল ইফেক্ট দেখায়, আর টিন্ডাল ইফেক্ট যে দেখাবে সেটাকেই আমরা বলে দেবো লায়োফোবিক সল, এইভাবে চিনতে পারবে সহজেই। নেক্সট, নিম্নলিখিত কোনটি পলিমার নয়? সুক্রোজ একটা কার্বোহাইড্রেট, ঠিক আছে, কার্বোহাইড্রেট স্টার্চটাও, ঠিক আছে, কিন্তু সুক্রোজ কোনো এরকম পলিমার নয় যে বহু সংখ্যক মনোমার। পলিমার কাকে বলবো, যে ধরো একটা মনোমার, এর সঙ্গে এরকমভাবে অনেকবার ধরে এটা যুক্ত হয়ে এন তৈরি করলো, এটা একটা পলিমার। বা তুমি ধরো এ বি অনেকবার এরকমভাবে যুক্ত হয়ে এ বি এন তৈরি করলে এটাকে আমরা পলিমার বলবো। কিন্তু সুক্রোজে তো তা নয়, সুক্রোজ কি
গ্লুকোজ আর ফ্রুক্টোজ তোমার একসঙ্গে দুটো রিং যুক্ত থাকে, দিয়ে তোমার একটা যৌগ তৈরি করে, এটাকে আমরা সুক্রোজ বলা হয়। ঠিক আছে, তাহলে সুক্রোজ কিন্তু একটা পলিমার নয়, বাকি এখানে সবগুলোই পলিমার। ওকে, আচ্ছা নেক্সট দেখা যাক ডেটলের মধ্যে উপস্থিত কী থাকে বলো। ডেটল কী কী নিয়ে তৈরি হয়? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রাত্যহিক জীবনের রসায়ন ওইখানটায় পেয়ে যাবে তোমরা। ক্লোরোজাইনিলন আর হচ্ছে টার্পিন, ক্লোরোজাইনিলন আর হচ্ছে টার্পিন নিয়ে কী হয়ে যায়, ডেটল তৈরি হয়, জিজ্ঞেস করতে পারে। নেক্সট, নিচের কোন অক্সাইডটি সর্বাধিক আম্লিক? এদের ক্ষেত্রে সর্বাধিক আম্লিক জানার জন্য তুমি এখানে কি করতে পারো, অক্সিডেশন স্টেটটা দেখতে পারো। ঠিক আছে, ভ্যানাডিয়ামের সব থেকে বেশি অক্সিডেশন স্টেট এখানে যদি দেখো, এটার ক্ষেত্রে দেখতে পাবে। ভ্যানাডিয়ামের চার্জটা এখানে এক্স ধরে নাও, তাহলে দুটো ভ্যানাডিয়াম হচ্ছে 2x, আর এক একটা অক্সাইডের ক্ষেত্রে -2 হয়, 5টা অক্সিজেন আছে তাই না, 5টা অক্সিজেন আছে -2 করে 0, তাহলে এক্স মান কত বেরোচ্ছে +5। এখানে +5 ভ্যানাডিয়ামের চার্জ, এখানে দেখবে +3 হচ্ছে, এখানে +4 আর এখানে +2, তাই না? এক্স করে এইভাবে বোঝাও, যেমনভাবে এটা করলাম। ভ্যানাডিয়ামের চার্জটা এখানে এক্স ধরে নিলাম, দুটো ভ্যানাডিয়াম আছে 2x, এক একটা অক্সাইডের চার্জ -2 করে, এক্স মানে +5। ঠিক আছে, তাহলে যত পজিটিভ চার্জ হবে ভ্যানাডিয়ামের তত বেশি অ্যাসিডিক। তাহলে এখানে কোনটা বেশি অ্যাসিডিক হবে না, V2O5টা কিন্তু হয়ে যাবে বেশি অ্যাসিডিক। ওকে, নেক্সট এরকম দেওয়া আছে আলাদা আলাদা রিডাকশন পোটেন্সিয়ালগুলো দেওয়া আছে বিভিন্ন তোমার তড়িৎদ্বার, যেমন Cr3+, Cr, MnO4- তোমরা দ্রবণের, আবার দেওয়া আছে তোমার Cr272- Cr3+। এদের মধ্যে বলছে শক্তিশালী জারকদ্রব্য কোনটা। মনে রাখবে তড়িৎ রাসায়নিক সিরিজে ইলেকট্রোড রিডাকশন পোটেন্সিয়ালটা আর কি, রিডাকশন পোটেন্সিয়ালটা যত বেশি পজিটিভ হবে তত ভালো জারকদ্রব্য। ঠিক আছে, এখানে মনে রাখবে তাহলে ই নটের মান বিচরণ বিভব বা ই নটের মান যত বেশি পজিটিভ হয় তত ভালো জারকদ্রব্য। তাহলে কোনটা সব থেকে ভালো জারকদ্রব্য হবে? এখানে একমাত্র MnO4-, সব থেকে দেখো 1.51, ওরকম কাছাকাছি কেউ আছে কি? তাই MnO4- হবে সব থেকে অক্সিডাইজিং এজেন্ট। ওকে, আচ্ছা নেক্সট দেখা যাক নিচের বি গ্রুপ ভিটামিনের কোনটি আমাদের দেহে সঞ্চিত হয়? কোনটা সঞ্চিত হয় না, B12, এটাকে আমরা কি বলি, সায়ানোকোবালামিন, তাই না, সায়ানোকোবালামিন। এখানে কি ধাতু থাকে না, কোবাল্ট থাকে, কোবাল্ট। অনেক সময় মেটালটাও জিজ্ঞেস করে এখানের মধ্যে কোন ধাতু থাকে আর কি, B12 ক্ষেত্রে। নেক্সট, শক্তিশালী ক্ষারক কোনটা? শক্তিশালী ক্ষারক এদের মধ্যে দেখো, এখানে যদি লক্ষ্য করো শক্তিশালী ক্ষারক কাদেরকে আমরা বলবো, যেখানে নাইট্রোজেনটা সহজেই ইলেকট্রন জোড় দান করতে পারবে। ঠিক আছে, যেখানে সহজেই ইলেকট্রন জোড় দান করতে পারবে তত বেশি ক্ষারীয়। কোথাও যদি ইলেকট্রন জোড়টা রেজোনেন্সে অংশগ্রহণ করে ফেলে, তাহলে সে তো অ্যাভেলেবিলিটি ওখানে নাইট্রোজেনের কমে যাচ্ছে, কারণ নিজের ইলেকট্রনটা রেজোনেন্সে অংশগ্রহণ করিয়েছে। ঠিক আছে, রেজোনেন্সে অংশগ্রহণ করার জন্য ওর অ্যাভেলেবিলিটিটা কমে যাচ্ছে, তার ক্ষেত্রে ক্ষারকীয়তা কম হবে। যেখানে কোনোরূপ কোনো রেজোনেন্স নেই বা নাইট্রোজেনটা কোনো sp3 কার্বনের ওপর, মানে sp3 কোনো একটা কার্বনের সাথে যেভাবে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কি হয়ে যায় না, বেসিসিটির মানটা বেশি হবে। তো এখানে সব জায়গায় লক্ষ্য করে দেখো নাইট্রোজেনগুলো রিংয়ের সাথে এইভাবে যুক্ত আছে, এ তো ডাইরেক্টলি আবার রেজোনেন্সে অংশগ্রহণ করে ফেলছে এইভাবে, তাহলে এটা তো একেবারেই বিজি হয়ে পড়বে ইলেকট্রনটা। এখানে যদিও অক্সিজেনের ইলেকট্রনটা কোথাও বিজি নেই, এখানেও নাইট্রোজেনের ইলেকট্রনটা কোথাও বিজি নেই। ঠিক আছে, কিন্তু অক্সিজেনের থেকে নাইট্রোজেন ভালো কিন্তু ডোনার। ঠিক আছে, ডোনেটিং নেচার কার বেশি হবে না, নাইট্রোজেনের কিন্তু অবশ্যই বেশি অক্সিজেনের তুলনায়। কারণ কি, কারণ তড়িৎ ঋণাত্মকতা, কারণ তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি, শর্টে আমি লিখে দিয়েছি EN, মানে কি ইলেকট্রোনেগেটিভ বা তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেনের বেশি হয় নাইট্রোজেনের অপেক্ষা, তাই অক্সিজেন কিন্তু লেস ডোনেটিং এজেন্ট, এটা তো বোঝাই গেল। এই তিনজনের মধ্যে কার বেশি হবে? এখানে দেখো নাইট্রোজেনটা কোথাও রেজোনেন্সও নেই, কোথাও ডাবল বন্ডের সাথে এইভাবে যুক্ত নেই, তাই এটা সহজে কাউকে দান করতে পারবে, ইলেকট্রন জোড়টা কাউকে দান করে দিতে পারবে, তাই এটার মধ্যে সবথেকে শক্তিশালী ক্ষারক হবে অপশন A। ওকে, বোঝা গেল। নেক্সট, লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে কোন জোড়টি উৎপন্ন হয়? লেড নাইট্রেট PbNO3 তার হোল 2, এটা যদি তুমি হিট করো কি হয়ে যাবে
না PbO NO2 আর অক্সিজেন উৎপন্ন হবে। তাহলে এখানে দেখো কোনটা অপশানে আছে, কী কী উৎপন্ন হচ্ছে, NO2 আর PbO এটা উৎপন্ন হয়। এটাকে আমরা আবার লিথার্জ বলি PbO-কে, তাই না? এটাকে বলা হয় কি লিথার্জ। তাহলে উৎপন্ন জোরটা হচ্ছে এটা। ওকে, নেক্সট এটার ক্ষেত্রে বলেছে ও CO গ্রুপটা CH2-তে পরিণত করতে হবে। CO গ্রুপটা তোমার CH2-তে পরিণত করতে হবে। আমরা সবাই জানি CO গ্রুপকে যদি CH2-তে পরিণত করতে হয় তুমি দুটো রিয়েজেন্ট ইউজ করতে পারো। এক নাম্বার জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl, এটা দিতে পারো, বা দিতে পারো তুমি এই যৌগটা NH2NH2 KOH, এটাকে বলে উলফ কিজনার রিয়েজেন্ট। নিচেরটাকে বলে উলফ কিজনার রিয়েজেন্ট, আর এটা হচ্ছে ক্লিমেনসন রিয়েজেন্ট। এটা ক্লিমেনসন বিক্রিয়া কাজে লাগানো হয়, এটা হচ্ছে উলফ কিজনার বিক্রিয়া। লিখে দিচ্ছি আমি। আর এটা হচ্ছে ক্লিমেনসন, এটা ক্লিমেনসন। তো এখানে যদি তাহলে তোমার অপশানে তো দুটোই আছে, CO গ্রুপটা দেখো CH2-তে পরিণত হয়েছে, তোমার দেখেই মনে হয়েছে তাহলে দুটো অপশানই কারেক্ট হবে, তাই না? কিন্তু মনে রাখবে এই যৌগটাতে তুমি যদি ক্লিমেনসন বিজারণ করে দাও একবার, তখন এই OH গ্রুপটা বেরিয়ে যাবে, এখানটায় ডাবল বন্ড হয়ে যাবে। OH গ্রুপটা বেরিয়ে যাবে, এখানে ডাবল বন্ড হয়ে যাবে, অর্থাৎ ডিহাইড্রেশন রিয়াকশন ঘটবে যেই আমি এই যৌগটা দিয়ে দেবো, এই যেটা দিয়ে দেবো। তার জন্য এটা দেওয়া যাবে না। কোন যৌগটা ইউজ করতে হবে? উলফ কিজনার রিয়েজেন্ট। ঠিক আছে, ভালো করে মাথায় রাখবে তো। কি হয় না, ক্লিমেনসন বিক্রিয়া বিজারকটা যেই দিয়ে দেবে তখনই তোমার কি হয়ে যাবে না, নিরুদন বিক্রিয়া ঘটে, H2 হয়ে বেরিয়ে যাবে, ওখানে ডাবল বন্ড তৈরি করবে। তাই ওই রিয়াকশনটা করা হয় না। ওকে, করা হয় কি উলফ কিজনার। এখানে এই যৌগটা দেওয়া আছে, যৌগটির FeC বন্ধনের চরিত্র কেমন হবে? ঠিক আছে, সাধারণত কার্বনিল হচ্ছে ব্যাক বন্ডিং দেখায়। মেটাল কখন দেখায় না, মেটাল যখন লো অক্সিডেশন স্টেটে থাকে, OS মানে কি অক্সিডেশন স্টেটে থাকে, তখন CO ব্যাক বন্ডিংটা দেখাতে পারে। আচ্ছা, লো অক্সিডেশন স্টেট বলতে কি, মানে যখন তুমি বেশি কোনো ইলেকট্রন বেরোবে না, পুরোপুরি জিরো, না ইলেকট্রন বেরোচ্ছে না ইলেকট্রন নিচ্ছে, একদম জিরো অবস্থায়, যতগুলো ইলেকট্রন ততগুলো রয়েছে, Fe2+ নয়, Fe3+ নয়, শুধু Fe, অর্থাৎ 26টা ইলেকট্রন থাকছে। সেই অবস্থায় এখানে যেমন FeCO5, এই যৌগটার ক্ষেত্রে যদি চার্জ বের করি আয়রনের X হয়, এ তো পোষম লিগ্যান্ড, তাহলে এ তো জিরো হয়ে যাবে, তাহলে ওভারঅল X সমান কত বেরোবে? জিরো। 26টা ইলেকট্রনই থাকছে, 26টা ইলেকট্রন থাকার জন্য মেটালের ইলেকট্রনের প্রাচুর্য এত বেড়ে যায়, তার জন্য মেটাল কি করে কার্বনিলকে কিছুটা, মানে সাধারণত কি হয়, সাধারণত লিগ্যান্ড হচ্ছে মেটালকে এইভাবে ইলেকট্রন ডোনেট করে, কিন্তু অলরেডি তোমার হচ্ছে 5টা এইভাবে 5টা CO থেকে 5 দিকে ইলেকট্রন পাচ্ছে, 5টা কার্বনিল গ্রুপ থেকে এইভাবে CO তো অলরেডি ইলেকট্রন পাচ্ছে, এবং নিজের 26টা ইলেকট্রন আছে, লো অক্সিডেশন স্টেটে আছে, প্রচুর ইলেকট্রন, তার জন্য ইলেকট্রন না রাখতে পেরে ইলেকট্রনগুলোকে ফিরিয়ে দেয়, এইভাবে ফিরিয়ে দেয় ব্যাক বন্ডিং মাধ্যমে। তার জন্য কি হয়, এর ক্ষেত্রে কি দেখতে পাচ্ছ না, সিগমা বন্ধন দেখা যাবে, আবার পাই বন্ধন দেখা যাবে। তার জন্য কি সিগমা পাই উভধর্মী দেখা যায়। FeC বন্ধন চরিত্র, মানে Feর সঙ্গে যে কার্বনের এই যে চরিত্র রয়েছে তাহলে কেমন হচ্ছে, সিগমা এবং পাই বন্ডিং দুটোই দেখাচ্ছে। ওকে, নেক্সট, নিচের একটি অ্যান্টিসেপ্টিকের উদাহরণ। নিচের কোনটা অ্যান্টিসেপ্টিক না, মার্কিউরোক্রম, এটা একটা অ্যান্টিসেপ্টিক রূপে কাজ করে। ওমিপ্রাজল, এটা হচ্ছে মানে যখন গ্যাস ফর্ম করে আর কি, তখন কাজে লাগানো হয়, যখন শরীরে গ্যাস ফর্ম হয় তখন এটা কাজে লাগালে ঠিকঠাক। ক্লোরোফেন, যেটা হচ্ছে ক্লোরামফেনিকল বা ক্লোরোফেনিরামিন, এটা কোথায় না, এটা একটা অ্যান্টিবায়োটিক। ক্লোরামফেনিকল বা ক্লোরোফেনিরামিন এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। আইবুপ্রোফেন, এটা কি অ্যানালজেসিক, এটা কি যন্ত্রণা কমায়, আইবুপ্রোফেন বা আইবুপ্রোফেন, কেন ভালো করে যখন যন্ত্রণা হয় তখন এটা নেওয়া হয়। ক্লোরোফেনিকল যেটা কখন নেওয়া হয় না, হচ্ছে অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে, আর মার্কিউরোক্রম কি অ্যান্টিসেপ্টিক রূপে কাজ করে। ওকে, নেক্সট, কোনটির সাথে বিক্রিয়ায় ক্লোরোবেনজিন অ্যানিলিনে পরিণত হয়? ক্লোরোবেনজিন অ্যানিলিনে পরিণত হবে কার সাথে না, NH3 এবং CO2। এটা কোনো কোশ্চেনই নয়, একদম খুব সিম্পল একটা কোশ্চেন। তোমার কোথায় পাবে না, তোমার হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিং চ্যাপ্টারে এবং প্রথম দিকেই পেয়ে যাবে তোমরা। ঠিক আছে, আচ্ছা নেক্সট,
লুকাস বিকারকের সঙ্গে সবচেয়ে দ্রুত বিক্রিয়া করে কি? আমরা একটু আগে দেখেছি লুকাস বিক্রিয়ার সঙ্গে কারা বিক্রিয়া করে দ্রুত? না 3 ডিগ্রি অ্যালকোহলগুলো লুকাস বিক্রিয়ায় ভালো রেসপন্স করে। তাহলে 3 ডিগ্রি অ্যালকোহলগুলি লুকাস বিক্রিয়ায় দ্রুত সাড়া দেয়। তাহলে কোনখানে তোমার 3 ডিগ্রি অ্যালকোহল দেখাবে বলো তো, কোনটা 3 ডিগ্রি অ্যালকোহল? অপশান সিটা একটু যদি করে দেখি আমরা, 2 মিথাইল প্রোপান 2 হল। প্রোপান মানে 3টে কার্বন, 2 নম্বর কার্বন 2 মিথাইল, আর 2 নম্বর কার্বনে কি বলেছে 2 অল আছে, তাহলে 2 নম্বর কার্বন আমি OH করে দিলাম, বাকি জায়গায় হাইড্রোজেন করে দাও। এটা কত ডিগ্রি অ্যালকোহল? দেখেই বুঝতে এটা 3 ডিগ্রি অ্যালকোহল। OH যে কার্বনে আছে সেই কার্বনটা পাশে 3টে কার্বনে যুক্ত, তাহলে এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল। তাই এটা কি করবে? লুকাস বিক্রিয়া ভালোভাবে দেখাবে, তাই অপশান সিটা হবে কারেক্ট অ্যান্সার। ওকে, তো আজকে মোটামুটি তোমাদের 3টে সেট আমরা করে দিলাম। নেক্সট আবার একটা ক্লাস নেব যেখানে আরও 3টে সেট এইভাবে করতে করতে আমরা খুব তাড়াতাড়ির মধ্যে এমসিকিউ সিরিজটা শেষ করে দেবো। যদি তোমাদের তারপরে ডিমান্ড থাকে যে আমাদের পুরো টেস্ট পেপার সলভ করলে ভালো হয়, তখন আমরা সেই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করবো। ওকে, আজকের জন্য থ্যাংক ইউ।